শান্ত শহরের বুকে শুরু হয় আজব কিছু খুন, কিন্তু এই খুনির নেই কোনো ক্লু, নেই কোনো পরিচয়। কেউ জানে না সে কিভাবে আসে, কখন আসে, আর কিভাবেই বা আবারও মিলিয়ে যায় অন্ধকারে। যেন সে মানুষ নয়, বরং ছায়ার মতোই অস্তিত্বহীন। দীর্ঘ ৩০ বছর ধরে চলতে থাকা এই সিরিয়াল কিলারকে কেন কেউ ধরতে পারল না, সেটাই যেন খুনগুলোর রহস্যের চেয়েও আরো বড় রহস্য। প্রতিটা লাশ শুধু একটা মৃত্যু নয়, বরং সময়ের বুকে আঁকা এক ভয়ানক প্রশ্নচিহ্ন। এই রহস্যময় কেসের তদন্তে নামে শহরের নামকরা সাংবাদিক সান্ধিয়া। সত্যের পেছনে ছুটতে গিয়ে সে ধীরে ধীরে ঢুকে পড়ে এক অন্ধকার খেলায়, যেখানে প্রতিটা সত্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মৃত্যু। প্রশ্ন একটাই, এই ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে ধরতে গিয়ে সান্ধিয়া কি নিজেই মৃত্যুর খেলায় আটকে যাবে? এমনই ভরপুর সাসপেন্স, অকল্পনীয় কিছু টুইস্ট আর সাইকোলজিক্যাল থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি চিকাতিলু, যার অর্থ অন্ধকারের ছায়া। ১৯৯৯ সালে রাজা চন্দ্রপুরামের নির্জন এক রাস্তায় গভীর রাতে একটা সাদা গাড়ি নিজ গতিতে এগিয়ে চলছে। গাড়ির ভেতরে থাকা বয়স্ক এক লোক তার পাশে বসা মহিলাকে বলে, তুমি আজ খুব ভালো নাচ করেছো, প্রতি সপ্তাহে এভাবেই আমার গেস্ট হাউসে আসলে অনেক কাজ পাবে। পাশের মহিলাটা বিরক্ত হয়ে তাকাতেই ড্রাইভিং সিটে বসা লোকটা তার দিকে বাজে ভাবে তাকায়। মেয়েটা কিছুটা বিরক্ত হয়ে তাকাতেই পেছনের সিটের মহিলাটা হঠাৎই গাড়ি থামাতে বলে। গাড়ি থামতেই সে সামনের সিটের মেয়েটাকে গাড়ি থেকে নামিয়ে বলে, তুমি বাসায় যাও, আমি গেস্ট হাউসে যাব। রানী নামের মহিলাটা গাড়িতে করে চলে যেতেই লাচি নামের মেয়েটা অন্ধকার রাস্তা পার হয়ে একা একাই বাড়ির পথে হাঁটতে থাকে। উদ্ভট এক মুখ আঁকানো সাদা হাড়ি মাথায় দেওয়া কেউ একজন লাচির উপরে আড়াল থেকে নজর রাখে। লাচির বাসায় ফিরে ঘরে ঢুকতেই হঠাৎ তার কেন যেন মনে হয় কেউ তাকে জানালা থেকে দেখছে। প্রচন্ড ঘাবড়ে জানালায় তাকাতেই জোরে ঘন্টার শব্দ শুনতে পায়। হঠাৎ ঘরের ভিতর থেকে কিছু শব্দ পেয়ে তাকাতেই কি যেন দেখে আটকে ওঠে। রানী গেস্ট হাউস থেকে বাড়ি ফিরে তার রুমে ঢুকতে গিয়ে লাচিকে ডাকে, কিন্তু এত বেলা হওয়ার পরেও লাচির কোনো সারা শব্দ না পেয়ে লাচির রুমের দরজায় ধাক্কা দিতেই দেখে লাচির নিথর দেহ পড়ে আছে। রানী হতবাক হয়ে লাচির কাছে ছুটে যেতেই দেখে লাচির চোখ খোলা, সারা শরীরে আঘাতের চিহ্ন, মাথার পাশেই সাদা জেসমিনের মালা পড়ে আছে। লাচির এমন ভয়ানক অবস্থা দেখে রানী উস্কো খুস্কো চুল আর খালি পায়েই রাস্তায় হন্যে হয়ে ছুটতে ছুটতে থানায় আসে। কিন্তু যেহেতু এরা নিচে টাকা কামায়, তাই ইন্সপেক্টরের কাছে তাদের কোনো মূল্যই নেই। এই জন্য রানীকে ঘাড় ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দেয়। চরম অপমান, অসহায়ত্ব আর যন্ত্রণায় রানী মন খারাপ করে তাদের কুল দেবীর মন্দিরে এসে অসহায় নজরে দেবীর মূর্তির দিকেই তাকিয়ে থাকে। গল্প চলে আসে বর্তমানে। একটা মেয়ে রাতের অন্ধকারে ফাঁকা এক মুভি থিয়েটারে ঢুকে হন্যে হয়ে চারিপাশে তাকায়। তখনই আচমকা অনেকগুলো মানুষ থিয়েটারের দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়েটাকে ঘিরে দৌড়াতে থাকে। ভয়ে মেয়েটা চিৎকার করতেই সে লাফিয়ে ঘুম থেকে উঠে পড়ে। নিজেকে কোনো রকমের সামলে তাড়াতাড়ি রেডি হয়ে বাবা আর মা থেকে বিদায় নিয়ে সান্ধিয়া চলে আসে তার অফিসে। অফিসে আসতেই সান্ধিয়াকে দেখে তার জুনিয়র ববি বলে, এত কষ্ট করার কি দরকার, এই অফিসের কেউ আমাদের ট্যালেন্ট আর পরিশ্রমকে গুরুত্ব দিবে না, তাই চলেন আমরা নিজেরাই একটা পডকাস্টে চ্যানেল খুলি। সান্ধিয়া তাকে কোনো পাত্তা না দিয়েই রেডি হয়ে তার রেগুলার ক্রাইম শো এর লাইভ টেলিকাস্টে বসে। কিন্তু স্ক্রিনে দেখানো স্ক্রিপ্টের বস্তা পচা লাইন দেখতেই সান্ধিয়ার প্রচন্ড রাগ হয়। তাই শো ছেড়েই দৌড়ে তার বসের কাছে এসে বলে, আমি গত 4 বছর ধরে জার্নালিজমের কাজ করছি, তাকে দিয়ে একটা মার্ডার স্টোরি শেয়ার করছেন, অথচ এমন লো ক্লাস কথা দিয়ে স্ক্রিপ্ট ভরিয়ে রাখবেন, এসব আমি মানতে পারবো না। এমন 1-2 কথায় বস আর সান্ধিয়ার কথা কাটাকাটি হয়। প্রচন্ড রেগে সান্ধিয়া জব ছেড়ে দিয়ে তার জুনিয়র ববিকে নিয়ে চলে আসে তার বয়ফ্রেন্ড অমরের ক্যাফেতে। সান্ধিয়াকে এত আপসেট দেখে অমর বলে, আমিও তো আইটি জব ছেড়ে নিজের ক্যাফে খুলেছি, তাই এত মন খারাপের কিছু হয়নি। সান্ধিয়া বলে, ভাবছি আমি আর ববি মিলে পডকাস্টের চ্যানেল খুলবো। কথাটা শোনা মাত্রই ববি অনেক খুশি হয়ে যায়, তবে তাকে অফিসে ফিরতে হবে বলেই বের হয়ে যায়। তখনই সান্ধিয়া বলে, আমার থেকে যে সোনার ঝুমকা নিয়েছিলে ওটা নিয়ে কাল চলে এসো। আসলে আগামীকাল অমর আর সান্ধিয়ার পরিবার তাদের বিয়ের ব্যাপারে কথা বলবে। সকাল হতেই সান্ধিয়া তার পরিবার নিয়ে অমরের বাসার পথে
রওনা দেয়। সান্ধিয়া সেই কানের ঝুমকার জন্য ববিকে কয়েকবার কল করলেও সে রিসিভ করে না। হাতে সময়ও কম, তাই বিষয়টাকে পাত্তা না দিয়ে অমরের বাসায় চলে আসে। দুই পরিবার হাসি খুশিতে বেশ কিছু সময় পার করে। অমরের মা সান্ধিয়াকে একটা সোনার হার দিয়ে বলে, আসলে বিয়ের পর খুব একা হয়ে গেছে, আগের কোনো বান্ধবীর সাথে যোগাযোগ নেই, তুমি কি আমার বান্ধবী হবে? সান্ধিয়া হাসি মুখে হ্যাঁ বলে দেয়। অমরের পরিবার থেকে বিদায় নিয়ে সান্ধিয়ারা গাড়ি নিয়ে বের হতেই মাঝপথে ববির বাসার মেয়ের আচমকাই তার গাড়ির সামনে হন্যে হয়ে ছুটে এসে সান্ধিয়াকে বলে, ববি ম্যাডামের সাথে ভয়ানক কিছু একটা হয়ে গেছে, জলদি আসেন। সান্ধিয়া ছুটে ববির বাসায় আসতেই দেখে ববির ফ্ল্যাটে ববি আর তার বয়ফ্রেন্ডের নিথর দেহ পড়ে আছে। তাদের লাশ দেখেই বোঝা যাচ্ছে তাদেরকে খুবই যন্ত্রণা দিয়ে নির্মম ভাবে খুন করা হয়েছে। সাথে সাথেই বৃন্দাবন কলোনির এই রহস্যময় ডাবল মার্ডার কেস হয়ে যায় পুরো শহরের সব চ্যানেলের ব্রেকিং নিউজ। খবরে বলা হয় এই কাপল সম্ভবত নিজেদের মতো ভালো কিছু সময় কাটাচ্ছিল, তখনই আচমকা খুনি তাদের বাসায় ঢুকে মেয়েটার সাথে অন্যায় করে ছেলে আর মেয়েটাকে নির্মম ভাবে খুন করে। কিছুক্ষণ পরে অফিসার রাজীব ক্রাইম স্পটে এসে পুরো ঘর ভালো করে দেখে। বাইরে এসে সান্ধিয়াকে দেখতেই প্রচন্ড রেগে বলে, আপনি তো ক্রাইম শো এর অ্যাঙ্কর তাই না? তাই এখানেও কি ক্রাইম স্টোরি কভার করতে এসেছেন? সান্ধিয়া কান্না করতে করতে বলে, ববি আমার খুব ভালো বান্ধবী ছিল। রাজীব তবুও সান্ধিয়ার দিকে তাচ্ছিল্যের নজরে তাকিয়ে চলে যায়। চঞ্চল স্বভাব আর সবসময় হাসি খুশি থাকা ববির এমন ভয়ানক পরিণতির কথা ভাবতেই সান্ধিয়া আর কোনোভাবেই যেন সহ্য করতে পারে না। সারা দিন মন মরা হয়ে শুধু ববির কথাই ভাবতে থাকে। এদিকে খবরে তখন একটাই কথা চলছে যে শহরে এত ভয়ানক দুইটা খুন হলো, অথচ পুলিশ এখনো কিছু করতে পারছে না কেন? মিডিয়াকে চুপ করাতে রাজীব বেশ গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে। তবে ববির অফিসের লোকজন, তার পরিবারের সদস্য বা প্রতিবেশী, এদের কারোর কাছ থেকেই তেমন কোনো তথ্যই পাওয়া যায় না। তাই তাদের শেষ ভরসা ববির বাসার সামনের সিসিটিভি ক্যামেরার ফুটেজটা বের করতে বলে। সান্ধিয়া প্রায় থানায় ববির কেসের আপডেট জানতে আসে, আর তাকে দেখে রাজীব বিরক্ত হয়ে তাকে সেখানে আসতে মানা করে দেয়। এত অপমানের পরেও সান্ধিয়া কিছুই বলে না। একদিন সান্ধিয়ার বস ডেকে বলে, সেদিন তুমি হয়তো অনেক রেগেছিলে তাই চাকরিটা ছেড়ে দিয়েছো, তবে তোমার শো এর দর্শকের জন্য তুমি একটা জনপ্রিয় মুখ, তাই আবারও ফিরে আসো। সান্ধিয়ার মনে পড়ে ববির কথা। ববির একটা ইচ্ছা ছিল তারা যেন নিজের একটা পডকাস্ট চ্যানেল খোলে, আর সেখানে অন্য চ্যানেলের মতো মশলা মাখিয়ে নয়, বরং সবসময় সত্য খবর বলতে পারে। ববির সেই স্বপ্ন পূরণের জন্যই সান্ধিয়া এত নামকরা শো এর অফার বাদ দিয়ে নিজের পডকাস্ট চ্যানেল খোলার সিদ্ধান্ত নেয়। রাত হতেই তাদের বাসার স্টোর রুম পরিষ্কার করে পডকাস্টের জন্য সেট আপ করে। এরপর সবার নজর এড়িয়ে দেওয়াল বেয়ে আসে ববির বাসায়, মানে ক্রাইম স্পটে। তদন্ত শেষে তার পডকাস্টের প্রথম এপিসোডের রেকর্ডিং করতে বসে। সান্ধিয়া বলে, ববির ইচ্ছা পূরণ করতে আমি এই পডকাস্টের শো শুরু করেছি। তবে কি দুর্ভাগ্য যে আমার প্রথম কেসটাই ববিকে নিয়ে। সেদিন আমি যখন ববির বাসায় গিয়ে ববি আর তার বয়ফ্রেন্ডের লাশ দেখি, আমি এতটাই হতবাক হয়ে গিয়েছিলাম যে কিছু ভাবার মতো অবস্থাতেও ছিলাম না। তবে ববির এই রূপ আমি কখনোই জানতাম না। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক হওয়া সত্ত্বেও সে কখনোই আমাকে তার বয়ফ্রেন্ডের বিষয়ে কিছুই বলেনি। হয়তো সেদিন রাতে বাসায় বাবা আর মা না থাকায় ববি তার বয়ফ্রেন্ডকে ডাকে। দুজন বেলকনিতে দাঁড়িয়ে গল্প করছিল। বয়ফ্রেন্ড নিচে যেতেই হঠাৎ তার চিৎকার ভেসে আসে। ববির চিৎকার শুনে সিঁড়ি থেকে নিচে নামতেই তার পা পড়ে রক্তে। ভয়ে পাশে তাকাতেই দেখে তার বয়ফ্রেন্ডের নিথর দেহ দেওয়ালে হেলান দিয়ে রাখা। এত রক্ত দেখে ববি ভয়ে আটকে উঠতেই কালো মাস্ক পরা খুনি আচমকায় বয়ফ্রেন্ডের লাশ ধাক্কা দিয়ে ফেলে ববির গলা চেপে মেঝের সাথে চেপে তার সাথে অন্যায় করে। এরপর তাকে সেখানেই গলা কেটে মেরে ফেলে। সান্ধিয়ার হঠাৎ মনে পড়ে ববির গলায় সবসময় একটা সোনার চেন আর কানে দুল ছিল, সেগুলো সে লাশের উপরে দেখেনি। বিষয়টা ইন্সপেক্টর রাজীবকে জানাতেই রাজীব চেক করে দেখে এই বিষয়টা তাদের ক্রাইম রিপোর্টে লেখা নেই, আর এছাড়া ঘরের কোনো দামি জিনিস চুরি হওয়ার কথাও লেখা নেই। আরো অবাক করা বিষয় হলো ঘরে যে কেউ জোর করে ঢুকেছে এমন কোনো আলামত পাওয়া যায়নি। তার মানে খুনি এসব আগে প্ল্যানিং করে করেনি, বরং হঠাৎই পরিস্থিতি বুঝে খুনটা করেছে।
রাজীবের মনে পড়ে তারা ক্রাইম স্পটে মানে ববির বাড়ির পেছনের দেওয়ালে কাদা মাখা বুট জুতার ছাপ দেখেছে। সান্ধিয়াকে সেই ছবি দেখাতেই সান্ধিয়ার মনে পড়ে সেদিন সে যখন ববির বাড়ির পাশ থেকে গিয়েছিল তখন ওই বিল্ডিং এর ওয়াচম্যানকে কলের পানি দিয়ে জুতা ধুইতে দেখেছে। সান্ধিয়ার বয়ান অনুযায়ী ওয়াচম্যান জোগলুর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় এটা কোনো একতরফা ভালোবাসার কেস বা হঠাৎ করে করা কোনো খুন নয়, বরং জোগলু ববির কথা আড়ি পেতে শুনে আগে থেকেই ক্রাইম করার প্ল্যানটা বানিয়ে ঠান্ডা মাথায় খুনটা করেছে। তবে খুনি যত চালাকি হোক না কেন সে একটা না একটা ভুল অবশ্যই করে। সেদিন জোগলু ক্রাইম স্পট থেকে বের হওয়ার সময় ববির গলার চেনটা চুরি করেছিল। কয়েকদিন পর সোনার দোকানে বেচতে গেলেই রাজীবের নজর পড়ে তার উপরে। ব্যাস সেই রাতেই অনেকক্ষণ দৌড়াদৌড়ির পর জোগলুকে ধরে এই ডাবল মার্ডারের রহস্যময় কেসের খুনিকে জেলে দেওয়া হয়। তবে জোগলু চিৎকার করে শুধু একটা কথাই বলে সে এই খুন করেনি। খুনি কি আর কখনো খুনের কথা স্বীকার করবে? তাই কেউ তাকে পাত্তাই দেয় না। তবে পুলিশের বদলে জনপ্রিয় ক্রাইম শো এর অ্যাঙ্কর সান্ধিয়া তার পডকাস্টে এই কেস সলভ হয়েছে জেনে তার শো হয়ে যায় ইন্ডিয়ার 1 নম্বর শো। তবে এত কিছুর পরও সান্ধিয়া কেন যেন স্বস্তি পায় না। তখনই হঠাৎ তার সামনে জোগলুর স্ত্রী তার 2 মেয়েকে নিয়ে এসে বলে, আপনি পডকাস্টে ক্রাইম স্টোরি বলে অনেক সফল ঠিকই হয়েছেন, তবে সেই ক্রাইম স্টোরির জন্যই আমাদের জীবন জাহান্নাম হয়ে গেছে। মেয়েদেরকে অন্যায়কারীর মেয়ে বলে স্কুল থেকে বের করে দিয়েছে আর আজ বাড়ি থেকে নামিয়ে দিয়েছে। জোগলু চেন চুরি করে অন্যায় করেছে এটা ঠিক, কিন্তু খুনটা সে করেনি আর করতেও পারে না বলেই রেগে চলে যায়। এমন কথা শুনে সান্ধিয়ার মনের অস্বস্তিটা আরো বেড়ে যায়। রাতে খাবার খাওয়ার সময় হঠাৎই তাকে আননোন নম্বর থেকে কেউ কল করে বলে, তোমার ইচ্ছা নাকি সত্যি সত্যি ক্রাইম স্টোরি কভার করবে? কাল তুমি পডকাস্টে যে স্টোরি বলেছো সেটা শুনে ভালো লাগলেও ওই কেসের আসল সত্য অন্য কিছু। আমি তোমাকে আসল সত্য জানার জন্য আরো একটা সুযোগ দিব। চিকাতিলোতে মানে রাতের অন্ধকারে আরো একটা খুন হবে, পারলে সেই খুনের রহস্য খুঁজে বের করো বলেই কল কেটে দেয়। সান্ধিয়া দ্রুত থানায় এসে রাজীব আর ইরফানকে সেই রহস্যময়ী কলের রেকর্ড শোনায়। রাজীব দ্রুত সেই নম্বরের লোকেশন প্রেস করতে বলে। তুমুল বৃষ্টির মধ্যে রাজীব আর ইরফান ফোনের লোকেশনে চলে আসে। এদিকে সান্ধিয়া অপেক্ষা করতে থাকে কিলার ধরা পড়ার খবরের জন্য। রাজীব সেই নম্বরে কল দিলে পলি দিয়ে ঢাকা এক স্তূপের পেছন থেকে ফোনের রিংটোন বেজে ওঠে। দুজন এগিয়ে গিয়ে দেখে একটা বুড়ি চাচি কল রিসিভ করছে। রাজীব সান্ধিয়াকে কল দিয়ে জানায় কিলার অন্ধ এক চাচির ফোন থেকে কল করেছিল। তাকে ধরা এতটাও সহজ হবে না, সে আমাদের থেকে সবসময় এক ধাপ এগিয়েই থাকে। আমরা যতটা ভাবছি এই খুনি তার থেকেও আরো ভয়ানক। ঘুমের মধ্যে সান্ধিয়ার ছোটবেলার স্মৃতিগুলো ভেসে ওঠে। ভিড়ের মধ্যে সবাই দৌড়াদৌড়ি করছে। হঠাৎ কেউ একজন সান্ধিয়ার কাঁধে হাত দিলে সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। ফ্রেশ হয়ে ব্যাকপ্যাক শুরু করলেই মা কথা শুনিয়ে বলে, একটা কল আসলো আর তুই চলে যাচ্ছিস? এখনই পুলিশকে নিজের নিরাপত্তার জন্য সিকিউরিটি দিতে বল। অমর আশ্বস্ত করে বলে, কিলারকে এখনো পাওয়া যায়নি আর আপনারা চিন্তা করবেন না। পথে যাওয়ার সময় সান্ধিয়া জানায় আজকে সকালে বাণী নামের একটা মহিলা কল করেছিল। বাণী কল করে বলল তার সাথেও নাকি ববির মতোই ঘটনা ঘটেছে। লম্বা পথ পাড়ি দিয়ে দুইজন বাণীর বাসায় পৌঁছালে বাণী জানায় সে সময় আটলা তারির পূজা ছিল। সারাদিন বাইরে থাকার পর স্বামীর জন্য পূজা করে সন্ধ্যায় বাসায় ফিরেছিলাম। পূজা করতে করতে বাচ্চার কান্না শুনে তাকে থামাতে বাণী আলমারি থেকে খেলনা আনতে যায়। তখনই কালো মাস্ক পরা একজন সেখানে আসে। বাণী কিছু বোঝার আগেই খুনি বাণীর সাথে অন্যায় করে। তখনই লোকটা আমার খোপার জেসমিন ফুলের গাছটা পরিয়ে দেয়। সে যখন আমাকে খুন করতেই যাবে তখনই বাচ্চার কান্না শুনে ভয়ে চলে যায়। আমার স্বামীকে বিষয়টা জানালে সে আমাকে বাসা থেকে বের করে দেয়। নিজের স্বামী যখন বিশ্বাস করেনি তখন পুলিশ আর কি বিশ্বাস করবে? তাই কাউকে আর কিছু জানায়নি। সে সময় আরো 20 জনের সাথে এমন ঘটনা ঘটে। বাণী এখন তার একমাত্র ছেলে বোসের সাথে নিজের একটা ছোট্ট সংসার গুছিয়েছে। বাণীর বাসা থেকে ফিরে সান্ধিয়া এক রেস্ট হাউসে ওঠে। রাজীবকে কল দিয়ে বলে গাদাবরী জেলায় গত 20 বছরে যত অন্যায়ের কেস আছে সেগুলো ডিটেলস লাগবে। রাজীব বলে ঠিক আছে, আমি লোকাল পুলিশের নম্বর দিচ্ছি, কিন্তু এসবে আমার নাম যেন কোনোভাবেই না আসে। পরের দিন সান্ধিয়াকে এক লোকাল পুলিশ গত 20 বছরের কেস ফাইলগুলো দিয়ে যায়। সান্ধিয়া পুরনো লাইব্রেরিতে গিয়ে মেয়েদের সাথে অন্যায় নিয়ে লেখা তত খবরের কাগজ আছে সেগুলো থেকে নোটস বানিয়ে নেয়। লোকাল থানা
থেকে পাওয়া ফাইলগুলো থেকেও কিছু নাম পেয়ে সান্ধিয়া সেসব মহিলাদের সাথে কথা বলতে যায়, কিন্তু তাদের মাঝে কেউ ঠিকানা পরিবর্তন করে অন্য জায়গায় গেছে, নয়তো কেউ এসব নিয়ে কথা বলতেই চায় না। তাদের মাঝে দু একজন তাদের সাথে হওয়া ঘটনাগুলো শেয়ার করে। এমন করে 2 থেকে 3 দিন যাওয়ার পর একদিন অমরের বাবা অসুস্থ হয়ে পড়ায় অমরকে চলে যেতে হয়। কিন্তু সান্ধিয়ার বিশ্বাস এখানে এমন কোনো রহস্য আছে যেটা খুঁজে বের করা খুবই জরুরি। তাই আর মাত্র একদিন থাকার অনুরোধ করলে অমর রাজি হয়ে যায়। পরের দিন থেকে সান্ধিয়া একাই ভিকটিমদের সাথে কথা বলতে যায়। সবার সাথে কথা বলার পর আলাদা আলাদা ফাইল বানায়। ললিতা নামের এক ভিকটিমের সাথে কথা বলতে গেলে ললিতা মুখের উপরেই দরজা বন্ধ করে দেয়। সান্ধিয়া সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিল, তখনই ললিতার মামা চক্রবর্তী আসে। চক্রবর্তী জানায় সেদিন দীপাবলির দিন ছিল। পুরো ঘটনা জানানোর পর চক্রবর্তী বলে এই ধরনের ব্যাপারে মেয়েদের কাছে একটাই রাস্তা থাকে, কাউকে কিছু না বলে নীরবে তার জীবনটা পার করে দেওয়া। এতগুলো মেয়ের জীবনের কষ্টের কথা শুনে সান্ধিয়ারও মন খারাপ হয়ে যায়। রাতে রেস্ট হাউসে ফিরতেই অমর কল দিয়ে রেগে বলে সারাদিনে একটা 12 কল রিসিভ করনি। সান্ধিয়া ফোনে চার্জ শেষ হওয়ার বাহানা দিলেই অমর বলে তুমি কেস নিয়ে এত বেশি কেন ভাবছো, কেসের ভাবনা ছেড়ে দিয়ে বাসায় আসো। এরই মধ্যে বিদ্যুৎ চলে গেলে সান্ধিয়া বিরক্ত হয়ে কল কেটে তার ছোটবেলার কথা মনে করে। চারিদিকে বাজি ফুটছে, নতুন মুভি দেখতে তারা থিয়েটারে এসেছিল। লোকজন দৌড়াদৌড়ি করতে করতে সান্ধিয়ার শরীরে আচমকাই হাত দিচ্ছে। সান্ধিয়া হতবাক হয়ে তাকালেও কাউকে কিছুই বলতে পারে না। বাবা ফিরে আসলে সান্ধিয়া স্বস্তি ফিরে পায়। বাসায় গিয়ে সান্ধিয়া প্রচন্ড ঘৃণায় হাত পা ভালোভাবে পরিষ্কার করতে থাকে। মা আর দাদিকে সব জানাতেই সবাই সান্ধিয়ার বাবাকে উল্টা বকা দেয় যে সে কেন মেয়েকে থিয়েটারে নিয়ে গিয়েছিল। বাবা কেস ফাইল করতে চাইলে মা বলে তুমি কতজনের নামে কেস ফাইল করবে, বদনাম তো আমাদেরই হবে। এসব মেয়েদের জন্য স্বাভাবিক বিষয়, আমি ওকে বুঝিয়ে দিব কেস করার কোনো দরকার নেই। হাসি মুখে সান্ধিয়াকে খেতে দিলে সান্ধিয়া বলে আমরা কেস করব, কিন্তু মা উল্টা তাকেই বকা দিলে সেদিন থেকেই সান্ধিয়ার ট্রমা শুরু হয়। এসব ভাবতে ভাবতেই জানালায় কেউ হঠাৎই জোরে ঢিল মারে। সান্ধিয়া উঠে গিয়ে খেয়াল করে বাইরে হুডি পরা একজন দাঁড়িয়ে আছে। পরের দিন সান্ধিয়া বাসায় ফিরে এসে তার কেস স্টাডি বোর্ডে নতুন আরো কয়েকজনের ছবি লাগায়। এরপর পডকাস্ট শুরু করে বলে আজকে সেই নিষ্ঠুর নির্মম পাষণ্ডের কথা বলবো যে একের পর এক নারীদের জীবন নষ্ট করে খুন করে উধাও হয়ে যায়। ববির কেসের পর গাদাবরি গিয়ে সেখানে কিছু কেস স্টাডি করে জানতে পারি অনেক বছর আগে ভিকটিমদের সাথে যা হয়েছে সেই ট্রমা থেকেই তারা এখনো বের হতে পারেনি। সান্ধিয়ার পরিবার, বস, অমর, ভিকটিমরা এবং বাকি সবাই এই পডকাস্ট শুনছে। সান্ধিয়া বলে আমি একটা জায়গায় আটকে পড়েছিলাম, তখনই আমার পরিচয় হয় চক্রবর্তী নামের একজনের সাথে। তার কথাগুলোই আজকে জানাবো। দিনটা ছিল দীপাবলির দিন। সেদিন এমন কিছু ঘটে যার কারণে ললিতা এবং রাজেশের সুস্থ স্বাভাবিক জীবন একদমই বদলে যায়। সন্ধ্যায় ললিতা প্রদীপ জ্বালাচ্ছিল, তখনই পেছন থেকে সেই পাষণ্ড কালো মাস্ক পরে হেঁটে যায়। ললিতা মনে করে হয়তো রাজেশ, তাই বিষয়টা পাত্তা দেয় না। হঠাৎই সেই পাষণ্ড এসে ললিতার মুখ চেপে ধরে। কিছুক্ষণ পর রাজেশ এসে দেখে প্রদীপ ভেঙে পড়ে আছে। ললিতাকে ডাকলেও কোনো সাড়া পায় না। গোয়াল ঘরে খুনি ললিতার মুখ চেপে দাঁড়িয়ে আছে। ললিতা শত চেষ্টা করেও রাজেশকে ডাকতে পারে না। কিছুক্ষণ পর ললিতা রাজেশের সামনে এসে দাঁড়ায়। ললিতা কিছু বলতেই যাবে আচমকা খুনি লাঠি দিয়ে রাজেশের মাথায় বাড়ি মারে আর রাজেশ মাটিতে লুটিয়ে পড়ে। সেই খুনি ললিতাকেও মেরে ঘায়েল করে ফেলে। রাজেশের গলায় গরুর ঘণ্টা পরিয়ে বর্ষা দিয়ে রাজেশকে মেরে চলে যায় আর ললিতার মাথায় জেসমিন ফুলের গাছরা বেঁধে দেয়, যেমনটা সে ববির সাথে করেছিল। এই ঘটনা শুনে সবাই হতবাক হয়ে যায়। এতটা নির্মম মানুষ কিভাবে হতে পারে? সান্ধিয়া বলে শুধু ললিতা না, বাকি ভিকটিমরাও একই কথা বলেছে। খুনি জানে মহিলারা কোথায় থাকে আর কখন তাদেরকে একা পাওয়া যাবে। অন্ধকারে এসে নিজের কাজ করে চলে যায়। অপরাধী ততক্ষণ ভয়হীন থাকে যতক্ষণ তার অপরাধ সামনে না আসে। সামনে আসলেই সে ভয় পাওয়া শুরু করে। এটা এমন এক পশু যে রাতের অন্ধকারে শিকার করে। আমি জানি না আমাকে যে কল দিয়েছিল সেই সাইকো কিলার কিনা, হয়তো সে আমাদের মাঝেই আছে। তাই আসুন স্টে সেফ হ্যাশট্যাগটা চালু করি। কয়েকদিনের মধ্যেই এই হ্যাশট্যাগ মিলিয়ন্সে গিয়ে পৌঁছায়। অপরদিকে দেখা যায় একটা মেয়ে মনমরা হয়ে বসে আছে। তার বাবা জিজ্ঞেস করলে সে কোনো উত্তরই দেয় না। রাজীব 2000 সালে গোদাবরী ডিউটিরত ইন্সপেক্টরকে কল দিয়ে সে সময়ের কেসগুলো সম্পর্কে জানতে চাইলে ইন্সপেক্টর জানায় তেমন ক্লুই তখন পাওয়া যায়নি। অপরাধগুলো র্যান্ডমলি হয়ে
হয়েছিল। রাজীব বলে, কিন্তু আপনার কি মনে হয় না জেসমিন ফুল পায়ের ঘুঙরুর সাথে এই কেসের কোনো সম্পর্ক থাকতে পারে? ইন্সপেক্টর জানায়, এসব তো গ্রামে রোজ ব্যবহৃত হয়, তাই তেমন কোনো অস্বাভাবিক লাগেনি। এদিকে মিডিয়া ডিআইজি কে ঘিরে হাজারো প্রশ্ন করে। সাংবাদিকের কথায় ডিআইজি উত্তর দেয়, আজকাল যে কেউ ইনফ্লুয়েন্সার হতে গিয়ে উল্টাপাল্টা গল্প শুরু করে দেয়। আমিও সব শুনেছি, কিন্তু এমন কোন রিসার্চের ভিত্তিতে আমরা কিভাবে কাউকে আসামি করব? আমরা পুলিশ, তাই আমাদের মতো করে ক্রাইম সলভ করব। এই সান্ধিয়াকে আমি জিজ্ঞেস করতে চাই, তার কাছে আদেও কোনো প্রমাণ আছে, নাকি ইচ্ছা মতো সব বলে যাচ্ছে? আর সে সকল ভিকটিমরাই বা কোথায়? আমাদের সাহায্য করতে চাও নাকি আরো ঝামেলায় ফেলছো? এসব শুনে সান্ধিয়ার প্রচন্ড রাগ হয়। রাজীব রেস্টুরেন্টে এসে সান্ধিয়াকে বলে, তুমি পডকাস্টে কিছু বলার আগে একবার আমার সাথে ডিসকাস করতে পারতে। তোমার ধারণা আছে এসবের জন্য পুলিশের উপরে কতটা প্রেসার পড়ছে? সান্ধিয়া বলে, শুধু একটা না, একের পর এক কেস বেরিয়ে আসছে, আমি কিভাবে চুপ থাকবো? আর খুনি যখন আমাকে কল দেয়, আমার মনে হয় সে নিজের নাম নিয়ে বেশ চিন্তিত, যেন ওর ক্রেডিট অন্য কাউকে দেওয়া হচ্ছে। সে আমার পডকাস্ট শুনেছে, সে জানে আমি সত্যের সন্ধানে ভিকটিমদের কাছে যাচ্ছি। হয়তো এই ভয়ে সে অপরাধ করা ছেড়ে দিবে। রাজীব বলে, যদি সত্যিই তাই হয় তাহলে ভিকটিমদেরকে ডেকে একটা প্রেস কনফারেন্স করো, তাহলে আমরাও ওই কেসটা ইনভেস্টিগেট করতে বাধ্য হব। রাজীব চলে গেলে সান্ধিয়া তার বসকে বলে প্রেস কনফারেন্স ডাকায়। মিডিয়াকে বলে, এটা শুধু ববির কেস না, আমি ওই সকল কেস নিয়েও কথা বলতে চাই যেগুলো আমি স্টাডি করেছি। আমাদের মাঝেই ওই সিরিয়াল কিলার লুকিয়ে আছে। যখন আমি পডকাস্টে বলি তখন আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না, কিন্তু সেসব মহিলারা সামনে আসলে আপনারা সত্য জানতে পারবেন। বেশ কিছুক্ষণ পর সান্ধিয়া সকল মহিলাদের খবর নিতে কল দিলে ললিতার মামা বলে ললিতা মানা করে দিয়েছে। বাণীকে কল দিলে বাণীর ছেলে ফোন বন্ধ করে দেয়। বাকিরাও কল রিসিভ করে না। অনেকক্ষণ পার হয়ে গেলে বস গিয়ে সান্ধিয়াকে জিজ্ঞেস করে, তোমার ভিকটিমরা কোথায়? তারা আসবে না শুনতেই বসের প্রচন্ড রাগ হয়। সান্ধিয়া মিডিয়ার সামনে গিয়ে বলে, তারা আর আসবে না। সাংবাদিকরা সান্ধিয়াকে অনেক কিছু শোনাতেই যাচ্ছিল, তখনই দুইজন মহিলা এসে সান্ধিয়াকে ডাকে। একজন বলে, আপনার পডকাস্ট শোনার পর আপনাকে অনেক খুঁজেছি, দেখা যায় এটাই সেই লাচি আর রানী। তার মানে কি লাচি বেঁচে আছে? লাচি সান্ধিয়ার হাতে ফাইল দিয়ে তার সাথে হওয়া সবকিছু খুলে বলে। আসলে এরা দুজন গঙ্গাভারাম গ্রামের বাসিন্দা। তারা বিভিন্ন অনুষ্ঠানে নাচ করে। সেদিন নির্বাচনের জন্য সবাই ব্যস্ত ছিল। প্রতি বছরের মতো মেলায় নাচের প্রোগ্রাম রাখা হয়। নাচ শেষে চিন্নাবাবু লাচি আর রানীকে জোর করে নিয়ে যাচ্ছিল। তখনই এমআরও সাহেব এসে তাদেরকে বাঁচায়। লাচিকে বাসার সামনে নামিয়ে দিয়ে রানীকে নিয়ে যায়। ঘন অন্ধকারের আমাবস্যার রাত ছিল। বাসায় গিয়ে লাচির শাড়ি চেঞ্জ করার সময় জানালার ধারে শব্দ পেয়ে খেয়াল করে সেখানে কে যেন আছে। হঠাৎই পেছনে তাকাতেই কালো মাস্ক পরা একটা লোককে দেখে আটকে ওঠে। লাচির সাহায্য চাওয়ার আগেই সে লাচির উপরে হামলা করে তার সাথে অন্যায় করে। লাচি মারা গেছে ভেবে জেসমিন ফুলের গাছটা দিয়ে যায়। সেদিনকে রানী লাচির রুম থেকে বের হতেই যাবে, তখনই লাচি জোরে নিঃশ্বাস নিয়ে ওঠে আর রানী তাকে বাঁচায়। এক সাংবাদিক সান্ধিয়াকে জিজ্ঞেস করে, তুমি আবার এদেরকে বানিয়ে নিয়ে আসনি তো? রানী জানায়, পুলিশের কাছে সে গিয়েছিল, কিন্তু পুলিশ আমাকে মিথ্যাবাদীর অপবাদ দিয়ে গ্রাম ছাড়তে বলে। লাচি বলে, আমরা তো পেটের দায়ে নাচতাম, কিন্তু মানুষ আমাদেরকে বাজে নজরে দেখে, এই জন্য ভয়ে সেখান থেকে চলে আসি। একজন জিজ্ঞেস করে, আপনার কেস নিতে কোন অফিসার মানা করেছিল? সান্ধিয়া কাগজ দেখিয়ে বলে, আমাদের বর্তমানের ডিআইজি রাজমৌলি। এটা শোনা মাত্রই সবাই হতভম্ব হয়ে যায়। প্রমাণ ছাড়াই ডিআইজি কে কিভাবে দোষারোপ করছে? তখনই একজন সান্ধিয়াকে লাইভ লোকেশন সেন্ড করে বলে, এখানে চলে আসো। সান্ধিয়া জঙ্গলের মধ্যে গিয়ে দেখে পুলিশ, মিডিয়া আর লোকজন ভিড় জমিয়ে দিয়েছে। সেখানে একটা মাইক্রোবাস সাজানো, সামনে পাথরের উপরে রক্তাক্ত একটা মেয়ের চিত হয়ে থাকা লাশ পড়ে আছে। পাশে একটা ছেলের লাশ, ছেলেটার কোমরে একটা ড্রিঙ্কস এর বোতল ঢোকানো, গলায় একটা ঘুংরু বাঁধা। চিন্নাবাবু রাজমৌলিকে কল দিয়ে বলে, এসব কি হচ্ছে? এই কেসে আমার নাম কেন আসছে? আমি এতদিন যা করেছি আপনার জন্য করেছি। আমার সত্য সামনে আসলে আপনিও কিন্তু বাঁচতে পারবেন না। এদিকে রাজমৌলির নামও জড়িয়ে যাওয়ায় তাকে মিডিয়ার সামনে আসতে হয়। রাজমৌলি কোনো উত্তর না দিয়ে চুপচাপ চলে যায়, কারণ রাজমৌলিকে সাসপেন্ড করা হয়েছে। ইনকোয়ারি হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে সে তার পোস্টে বহাল থাকবে কিনা। ততদিনে এই কেসের দায়িত্ব সিনিয়র অফিসার আনন্দিতাকে দেওয়া হয়। আনন্দিতা ক্রাইম সিনে গিয়ে তার তদন্ত শুরু করে দেয়। থানায় আসতেই মিডিয়া হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু আনন্দিতা কোনো উত্তর না দিয়ে ভেতরে গিয়ে বোর্ডে দেখে কেস রিলেটেড তেমন কিছুই নেই। রাজীবের কিছু একটা বলতেই সে সাথে সাথেই তার টিম নিয়ে সান্ধিয়ার বাসায় গিয়ে দেখে সান্ধিয়া এই কেসের উপরে পুরো পিএইচডি করে রেখেছে। রাজীব সব ফাইল আর ডকুমেন্টস এর ছবি তুলে আনে। সান্ধিয়া এই খবর পেতেই থানায় এসে রাজীবকে ছাই দিয়ে বলে,
আমার অনুমতি ছাড়া তুমি কিভাবে আমার জিনিস নিয়ে আসছো? রাজীব বলে এগুলো আইনিভাবে জব্দ করা হয়েছে। আনন্দিতা ইরফানকে এক একটা কেসের ফাইল বের করতে বলে সান্ধিয়াই সেগুলোর বিস্তারিত বলে দেয়। আনন্দিতা উল্টা ইমপ্রেস হয়ে হাত বাড়িয়ে বলে আমরা আপনাকে বুঝতে ভুল করেছি। সান্ধিয়া বলে এখনো সময় আছে, আমাকে আপনার টিমে নিয়ে নিন, আমি সব কেস খুব ভালোভাবে পড়েছি। রাজীব সান্ধিয়াকে এই কেসের কনসাল হিসেবে রাখার সিদ্ধান্ত নেয়, তবে সেটা হবে আনঅফিসিয়াল। রাজমৌলি এসে আনন্দিতা দেখা করতে যায়। রাজমৌলিকে জিজ্ঞেস করে লাচি এবং রানীর কেসের সাথে কিভাবে জড়ালেন। রাজমৌলি বলে সে সময় আমি ইন্সপেক্টর ছিলাম, লাচির সাথে যা হয়েছে সেটা গ্রহণযোগ্য না, কিন্তু পুলিশ হিসাবে তুমিও জানো কিছু করতে গেলে উপর থেকে পারমিশন লাগে। চিন্নাবাবু এবং এমএলএ এর প্রেসার ছিল অনেক, এটা সুযোগ নিয়ে অপোজিট পার্টি গন্ডগোল তৈরি করতে পারত নির্বাচনের সময়, তাই না চাইতেও আমাকে কেস ক্লোজ করতে হয়েছিল। আমি জানি না যা করেছি সেটা ঠিক ছিল কিনা। সান্ধিয়া বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। আনন্দিতাকে আসতে দেখে এমন ভান ধরে যে কিছুই শোনেনি। রাজমৌলি সান্ধিয়াকে বলে এসব তোমার জন্য হয়েছে তাই না? তোমার হবু স্বামী অমর আমার ছেলের মতো, সে আমার বন্ধু রাওয়ের ছেলে। চিন্নাবাবু আর দলের এক বিশ্বাসঘাতককে মারছিল। তখনই রাজমৌলি কল দিয়ে সতর্ক করে বলে আমাকে জিজ্ঞাসাবাদ করছে, সাবধানে থাকবেন, এরপর হয়তো আপনাকে ডাকবে। সান্ধিয়ার মনে প্রশ্ন আসে কোথাও ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফুটপ্রিন্ট পাওয়া যায়নি, এতগুলো খুন করার পরও কোনো ক্লু কেন রাখেনি? এই খুনি খুবই চালাক। এরা যদি সেই পুরনো 30 বছরের অপরাধী হয় তাহলে সে অনেক শিক্ষিত, আর শিক্ষিত হলে চাকরি তো অবশ্যই করত। তাহলে এখন গোদাবাড়িতে সে সময় কোন ধরনের চাকরির প্রচলন ছিল সেটা খুঁজে বের করতে হবে, আর তার লিস্ট বানাতে হবে। আনন্দিতা বলে হাজারো মানুষের নাম আসবে, সবাইকে ইনভেস্টিগেট করা সম্ভব না। তখনই আসমি মানে জঙ্গলে যেই মেয়েটার লাশ পাওয়া গেছে তার পোস্টমর্টম রিপোর্ট আসে। ডক্টর জানায় দম বন্ধ হওয়ার কারণে আসামির মৃত্যু হয়, আর গলা গভীরভাবে কাটার জন্য প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রাত 11টা থেকে 11:30টার মধ্যেই হয়েছে। শরীরে দাগ দেখে বোঝা যাচ্ছে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, হয়তো খুনি টানা হিসড়া করছিল, তারপর গলা কেটে মেরে ফেলে। মুখের ভেতর থেকে একটা চুল পাওয়া গেছে, আশা করা হচ্ছে এটাই সেই খুনির। আনন্দিতা খুশি হয়ে যায়, অবশেষে তার একটা ক্লু পেয়েছে। সান্ধিয়া রাজীবকে বলে আমরা যদি চিন্নাবাবুর ডিএনএ আসামির সাথে ম্যাচ করাই। রাজীব অবাক হয়ে বলে তুমি কি পাগল হয়ে গেছো? সে এখন অনেক বড় নেতা, ম্যাম যা বলেছে সেটাই করো। দুজনে চিন্নাবাবুর বাসায় গেলে সান্ধিয়া বলে 1999 সালে মেয়েদের সাথে অন্যায়ের জন্য জেলেও গিয়েছিলেন, সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। চিন্না বলে হ্যাঁ কেস হয়েছিল, কিন্তু ছেড়ে দিয়েছে কারণ কোনো প্রমাণ ছিল না, এর বেশি জানতে চেও না। সান্ধিয়া বলে ভেবেছিলাম কিছু তথ্য নিব, কাল প্রেসের সামনে প্রশ্ন করলে তখন তো জবাব দিতেই হবে। চিন্নাবাবু রেগে তার স্ত্রীকে ডাকে। চিন্নাবাবু বলে ওই কেস কে করেছিল? সে আমার আত্মীয় ছিল, ঝামেলার পর তাকে বিয়ে করলে সেই কেস তুলে নেয়। আর হ্যাঁ, নির্বাচনের জন্য লাচি এবং রানীদের মতো মেয়েদের নিয়ে প্রোগ্রাম করি, কিন্তু কখনো কারোর সাথে জোর জবরদস্তি করিনি। আর কিছু না বলেই রাজীব সান্ধিয়াকে নিয়ে চলে যায়। ফেরার পথে রাজীব বলে যে কাজের জন্য গেলাম তা তো আর হলো না। সান্ধিয়া বলে এসব বাদ দাও, ওর স্ত্রীর অবস্থা দেখেছো? কেস করে আবারও তুলতে হয়েছে। আচ্ছা এই ব্রাশের ডিএনএ টেস্ট করাও। রাজীব জিজ্ঞেস করে এটা কখন পেলে? আসলে বের হওয়ার সময় সান্ধিয়া ওয়াশরুমে যায় আর তখনই সেটা নিয়েছিল। থানায় গিয়ে রাজীব সান্ধিয়াকে সাবধানে থাকতে বলে, কারণ চিন্নাবাবুর হাত অনেক লম্বা, সে যখন তখন যে কোনো কিছু করতে পারে। রাজীব জিজ্ঞেস করে তাহলে সে ক্রাইম রিপোর্টার কিভাবে হলো? সান্ধিয়া বলে আমি তো ক্রিমিনোলজি পড়েছি, পিএইচডি থিসিস নিয়ে আমার এবং আমার প্রফেসরের মধ্যে বিরোধিতা হয়েছিল, তাই সেটা আর কমপ্লিট হয়নি। এটা শুনে রাজীব হেসে দেয়। তখনই সেখানে অমর আসলে এদের দুজনকে এতটা হাসতে দেখে তার অনেক খারাপ লাগে। গাড়িতে আসতেই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কথা কাটাকাটির মাঝে গাড়ি সিগন্যালে থামতেই সান্ধিয়া রেগে গাড়ি থেকে নেমে যায়। পরের দিন প্রিন্সের সামনে আনন্দিতা এবং রাজীব আসে। একজন জিজ্ঞেস করে চিন্নাবাবুকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে কি এই সিরিয়াল কিলিং কেসের সাথে জড়িত? রাজীব বলে আমরা যাকে খুঁজছি সে শুধু খুনি নয়, বরং একটা ভীতু কাপুরুষ। আমরা খুব শীঘ্রই ওই খুনিকে ধরে ফেলবো। রাজীব প্রেস শেষ করে আনন্দিতাকে সেখানে নিয়ে যায়। আনন্দিতা রাজীবকে বকতে থাকে কারণ তার অনুমতি ছাড়াই কেন সে চিন্নাবাবুর কাছে গেল। তখনই ইরফান জানায় চিন্নার ডিএনএ রিপোর্ট এসেছে, তবে রিপোর্টটা ম্যাচ করেনি। আনন্দিতা বলে ওই বুড়ি চাচি চেহারা না দেখুক, হাইট তো বলতে পারবে। ক্রাইম সিনের সিসিটিভি ফুটেজ দেখে চেক করো। সান্ধিয়ার উপর রাগ করে অমর চুপচাপ শুয়েছিল। সান্ধিয়া কল দিলেও সে কল রিসিভ করে না। হঠাৎ দরজায় শব্দ পেয়ে দরজা খুলে দেখে তার হবু শ্বশুর আর শাশুড়ি পাশেই কাউকে দাওয়াত দিতে এসেছিল, তাই দেখা করতে এসেছে। সান্ধিয়ার শাশুড়ি পদ্মা বলে শুনেছি তোমাদের ঝগড়া হয়েছে, দেখো এসব ঝগড়া হওয়া স্বাভাবিক। তার শ্বশুর বলে আমাদের বয়সী কারোর মৃত্যু স্বাভাবিক, কিন্তু তোমার বয়সী কারোর মৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা বুঝতে পারছি তোমার বন্ধুর মৃত্যুতে তুমি অনেক আপসেট, তাই যতক্ষণ পারো লড়াই করে যাও, আমরা তোমার সাথে আছি। কালই আমরা
শাড়ি কিনতে যাব, সেখানে অমরকেও নিয়ে আসবো, তোমাদের যা বলার বলে দিও। থানায় খুনি আনন্দিতাকে কল দিয়ে বলে আসমির মৃত্যু কিভাবে হয়েছে জানতে পেরেছো? খুনি বলে তুমি আমাকে কি দিবে? উল্টা আমি তোমার জন্য উপহার পাঠিয়েছি, বাসিয়ে লাল বাক্সে আছে। ইরফান দৌড়ে গিয়ে সেই বাক্স নিয়ে আসে। বাক্স খুলে দেখা যায় চুল বাঁধার ফিতা। খুনি বলে 10 নভেম্বর 2000 সাল, এটা আমার স্মৃতি, তাই যত্নে রেখো। আনন্দিতার কণ্ঠে এবার ভয় স্পষ্ট। খুনি বলে ভয় পেও না, আমি তোমার মতোই আশেপাশে সাধারণ এক জীবন কাটাচ্ছি। আনন্দিতা রেগে জিজ্ঞেস করে তুমি এসব কেন করছো? খুনি বলে আমি বলে দিলে তুমি কি করবে? আমি চ্যালেঞ্জ পছন্দ করি না। আসমি আমার মাথায় রাগ উঠিয়ে দিয়েছিল, তাই ওকে মেরে ফেলেছি। সান্ধিয়াকে বলেছিলাম, কিন্তু তোমরা পুলিশরা মিলেও ওকে বাঁচাতে পারোনি, তাই আসমির মৃত্যুর জন্য তোমরাই দায়ী। যত দ্রুত পারো আমাকে ধরো, না হলে আরো একটা খুন হবে রাতের অন্ধকারে। সান্ধিয়া বিয়ের শাড়ির কেনাকাটা করছিল, তখনই অমর মেসেজ দিয়ে তাকে সরি বলে। সাথে সাথেই সান্ধিয়া বাইরে এসে তার সাথে কথা বলতে থাকে। এদিকে আনন্দিতা খুনির কলের লোকেশন ট্রেস করে আইকন শপিং মলে টিম পাঠাতে বলে, আর সেখানে সব সিসিটিভি ক্যামেরা চেক করতে বলে। ইরফান এসে বলে কলটা আসমির সিম থেকে করা হয়েছে। ফোনে আসমির একটা ভিডিওতে দেখা যায় কিন্তু আসমির খুনিকে দেখা যাচ্ছে না। রেগে হ্যাশট্যাগ চিকাটিলু উচ্চারণ করে। আনিতা জিজ্ঞেস করে হ্যাশট্যাগ ব্যবহারের জন্য মেরে ফেলছে, তাহলে যে বানিয়েছে তার কি হবে? সান্ধিয়া এখন কোথায়? রাজীব সান্ধিয়াকে কল দিলে সান্ধিয়া জানায় সে এখন আইকন মলে আছে। রাজীব বলে খুনি জানে তুমি ওখানে, দ্রুত ওখান থেকে বের হও, আমি রেস্কিউ টিম পাঠাচ্ছি। সান্ধিয়ার প্রচন্ড রাগ হয়, কিন্তু পরিবারের সাথে থাকায় কাউকে কিছু না জানিয়ে সবাইকে নিয়ে বের হয়। এন্ট্রেন্সে রাজমৌলিকে দেখে সান্ধিয়ার সন্দেহ হয়, তাই তার শ্বশুরকে কথা বলতে না দিয়েই টেনে নিয়ে আসে। রাতে সান্ধিয়া কিচেন থেকে পানি নিয়ে রুমে যাওয়ার সময় কেউ একজন ঘরের মেইন সুইচ অফ করে দেয়। সান্ধিয়ার কেমন যেন সন্দেহ হলে পেছনে তাকিয়ে দেখে খুনি অমরকে ধরে গলায় একটা পোস্ট দিয়ে দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত পড়ছে। অমরের এমন হৃদয় বিদারক মৃত্যু দেখে সান্ধিয়ার হাত থেকে পানির বোতল পড়ে যায়। সাথে সাথেই সান্ধিয়া ঘুম থেকে লাফিয়ে ওঠে। অস্থিরতায় ঘুমাতে না পেরে স্টোরি রুমে এসে পডকাস্ট শুরু করে। সান্ধিয়া বলে খুনি যখন প্রথম আমাকে কল দিয়েছে কেউ গুরুত্ব দেয়নি, আমি সবাইকে বলেছিলাম খুনি গদাবাড়ি থেকে খুন শুরু করে, কিন্তু লাচি এবং রানীর কাহিনী শুনে জানা যায় সে আরো আগে থেকে অ্যাক্টিভ ছিল। ললিতার স্বামীর আদেশের খুন সে প্রথম করেছিল। সে আসলে একটা সিরিয়াল কিলার, আমাদের মাঝে সাধারণ মানুষ হয়ে বসবাস করছে। প্রত্যেক সিরিয়াল কিলারের জীবনে একটা ধাপ থাকে, কখনো সে অনেক অ্যাক্টিভ থাকে তো কখনো থেমে যায়। আমেরিকার সিরিয়াল কিলারও প্রথমে মার্ডার করে পরে শান্ত হয়ে গিয়েছিল। তাদের নিজেদের উপরে কোনো কন্ট্রোল থাকে না। এ ধরনের মানুষকে ধরা অনেক মুশকিল। খুনি এবার হেল্পলাইনে কল দিয়ে হুমকিও দিয়েছে, কিন্তু আমি তো আসল সত্য সামনে আনতে চাচ্ছি, তাহলে আমাকে কেন ভয় পেতে হবে? পডকাস্ট শেষ করে রুমে যাওয়ার সময় কেউ একজন ড্রিঙ্কস এর বোতলে আগুন ধরিয়ে সান্ধিয়ার গাড়ির উপরে ছুঁড়ে মারে। সাথে সাথেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সান্ধিয়া ভয়ে আটকে ওঠে। শান্ত হয়ে খেয়াল করে সামনে কালো হুডি আর মাস্ক পরা একজন দাঁড়ানো। সান্ধিয়া ভয় না পেয়ে খুনির পিছু শুরু করে দেয়। সান্ধিয়াকে দেখে খুনিও দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে খুনি আগে চলে যায়, আর সান্ধিয়া অল্পের জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। তবুও সান্ধিয়া হাল ছাড়ে না। খুনির পিছু করতে করতে সান্ধিয়া পৌঁছে যায় একটা পরিত্যক্ত বিল্ডিং এ। অন্ধকারের মাঝ থেকে আচমকাই কেউ শীষ বাজাতেই কৌতূহলবশত বিল্ডিং এর এক রুমে আসতেই হালকা আলোর মাঝে কারোর কালো ছায়া দেখা যায়। সান্ধিয়া একটু এগোতেই খুনি আচমকাই পেছন থেকে এসে তার গলা চেপে ধরে। সান্ধিয়া কোনো রকমে নিজেকে সামলে হাতের কাছে থাকা একটা ইট পেতে খুনির মাথায় জোরে এক পাড়ি দেয়। সাথে সাথে খুনি লুটিয়ে পড়ে। একটু পর খুনির হুঁশ ফিরে দেখে সান্ধিয়া আর রাজীব তাকে বেঁধে রেখেছে। দেখা যায় এ আর কেউ নয় বরং বাণীর ছেলে বোস। রাজীব রেগে জিজ্ঞেস করে তুমি কেন এতগুলো মানুষকে খুন করলে? বোস প্রচন্ড রেগে চিৎকার করে বলে আমি কাউকে খুন করিনি। সান্ধিয়ার নিজের ভুলের জন্যই আমি এতদিন ওর পিছু করছিলাম। আমার নিরীহ মা তার ভয়ানক অতীতের কথা একদম ভুলেই গিয়েছিল, কিন্তু এই সান্ধিয়ার জন্য মায়ের আবারও সেই যন্ত্রণার কথা মনে পড়ে গেছে। মানুষ আমাকে বাজে নাম দিয়ে ডাকে, তোমার বান্ধবীর তো ভাগ্য ভালো সে মারা গেছে, কিন্তু আমার মায়ের মতো যেই ভিকটিমরা আছে তারা এত বছর ধরে সেই জঘন্য যন্ত্রণাকে পুষে রেখে তিলে তিলে মারা যাচ্ছে। ভেবেছিলাম তোমাকে ভয় দিলে তুমি এসব নিয়ে কাজ করা বন্ধ করে দিবে। তোমার মৃত বান্ধবীর জন্য আমি আর আমার মা কেন কষ্ট পাবো? সান্ধিয়া বুঝতে পারে তার এই সত্যি রহস্যের সন্ধানের জন্য অনেকগুলো মানুষের জীবন ভয়ানকভাবে প্রভাবিত হচ্ছে, তাই প্রচন্ড কষ্টে দৌড়ে বের হতেই দেখে অমর তার জন্য দাঁড়িয়ে আছে। সান্ধিয়া অমরকে বলে ভেবেছিলাম সবার উপকার করছি, কিন্তু বুঝিনি আমার জন্য এতগুলো মানুষের পুরনো জখম তাজা হয়ে যাবে। আমি এখন এই লড়াই করার শক্তি হারিয়ে ফেলেছি, আমার পক্ষে আর এগোনো সম্ভব না। সান্ধিয়া বাসায় ফিরতেই দেখে তার বাসার সামনে মিডিয়ার ভিড়, কাউকে কোনো উত্তর
না দিয়ে সান্ধিয়া সবার সাথে ভেতরে চলে যায়। মিডিয়ায় খবর ছড়িয়ে যায় সান্ধিয়ার এমন হঠাৎ চুপ হয়ে যাওয়ায় সবার চিকাতিলের উপর থেকে সকল বিশ্বাস উঠে যাচ্ছে। তাহলে কি ববি আর আশমি এবং আগের সকল ভিকটিম কোনোদিনও ন্যায় পাবে না? খুনি তার মতো খুন করেই যাবে? এই সিরিয়াল কিলিং কি কোনোদিনও বন্ধ হবে না? এসব শুনে সান্ধিয়ার মানসিক যন্ত্রণা আরো বাড়তে থাকে। পুলিশ দিশেহারা হয়ে সান্ধিয়া যে সকল এলাকার সরকারি কর্মচারী লিস্ট চেয়েছিল সেগুলো নিয়ে খোঁজ করতে বসে। তবে এত বছরের এত সরকারি কর্মচারী লিস্ট দেখে সাসপেক্টদেরকে খুঁজে বের করা এক রকমের অসাধ্য কাজ। সান্ধিয়া এসব ভুলে অমরকে বিয়ে করার ব্যস্ত। রাতে অমর বিয়ের খুশিতে সান্ধিয়া আর তার বন্ধুদেরকে নিয়ে ড্রিঙ্কস করতে বসে। তখনই রাজীব সান্ধিয়াকে কল দিয়ে বলে, তোমার কথা মতো সরকারি কর্মচারী লিস্ট চলে এসেছে, আমি সব ফাইল ডিজিটাল করে তোমাকে পাঠাচ্ছি, তোমার মন চাইলে তুমি দেখতে পারো। সান্ধিয়া জানিয়ে দেয় সে আর এসবের মধ্যে নেই। কথা শেষ করে অমরের কাছে আসতেই অমরকে তার বাবা কল দিয়ে এমন কিছু বলে যা শোনা মাত্রই অমরের মুখটা মলিন হয়ে যায়। অমর আর সান্ধিয়া ছুটে বাড়িতে আসতেই দেখে সিঁড়ির কাছে মা পড়ে আছে, পুরো মেঝে রক্তে ভিজে গেছে। বাবা চিৎকার করে কান্না করছে। সবাই কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। সবাই বুঝে যায় মা পিছলে পড়ে মাথা ফেটে মারা গেছে। পরের দিন সকালে রাজমৌলি এসে বাবাকে বলে সে পুলিশের বড় অফিসারকে বুঝিয়ে দিয়েছে পোস্টমর্টমের আর কোনো ঝামেলা নেই, এখনই অন্তিম সংস্কার করা যাবে। কথাটা শুনতেই সান্ধিয়া অমরকে বলে, দেখো আমাদের আরেকবার ভাবা উচিত, পোস্টমর্টম করলে মৃত্যুর আসল সত্যটা জানতে পারবো। যদি এমন হয় যে মায়ের মৃত্যুর সাথে সিরিয়াল কিলারের কোনো সম্পর্ক আছে। অমর প্রচন্ড রেগে বলে, তুমি আসলে পাগল হয়ে গেছো। বাবা অমরকে কোন রকমের শান্ত করে সান্ধিয়াকে বলে, আপাতত এমন করা বন্ধ করো, আর অমর তুই অন্তিম সংস্কারের ব্যবস্থা কর। সবাই বাসা থেকে চলে গেলে সান্ধিয়া মন খারাপ করে মায়ের রুমে আসতেই তার নজর পড়ে মায়ের পছন্দের মাটির পুতুলের উপরে। মা বলেছিল ছোটবেলা থেকেই তার তেমন কোনো বান্ধবী ছিল না, তাই সে এই মাটির পুতুলকে তার মনের সব কথা বলতো। এদিকে রাজীবকে ট্রিচি থানার এসআই কল দিয়ে জানায় সে হায়দ্রাবাদের সিরিয়াল কিলিং সম্পর্কে শোনার পর তার মনে পড়েছে যে 2020 সালে তাদের থানায়ও এমন কিছু কেস রেজিস্টার হয়েছে। সে এখনই ওই কেসের সকল ফাইল আর ডিএনএ রিপোর্ট পাঠাচ্ছে। ইরফান সাথে সাথেই তাদের জমাকৃত ফাইল থেকে যাদের যাদের ট্রান্সফার ট্রিচিতে হয়েছিল তাদের আলাদা লিস্ট বানায়। আনন্দিতা লিস্টগুলো দেখতে থাকে। আচমকাই তার হাতের ধাক্কায় চা একটা ফাইলের উপরে পড়ে গেলে সে দ্রুত ফাইলটা পরিষ্কার করতে গেলে সেখানে আনন্দ ওজেদি নামের কারোর নাম দেখে কেমন ভাবে যেন তাকায়। এদিকে সান্ধিয়া ফ্রেশ হয়ে আসতেই কি মনে করে যেন পদ্মার দেওয়া সেই ডলটা খুলতে শুরু করে। সব শেষের পুতুলের মুখ খুলতেই সেখানে একটা পুরনো নুপুর আর নিজের ঝুমকো দেখে হতবাক হয়ে যায়, কারণ সে এই ঝুমকো ববিকে দিয়েছিল, যেটা ববির অমরের বাসায় যাওয়ার সময় দেওয়ার কথা ছিল। কি যেন ভেবে সে দ্রুত ল্যাপটপে সকল ফাইল সার্চ করতে বসে। রাজীব সেই এসআই এর পাঠানো একটা ফরেন্সিক রিপোর্ট দেখে হতবাক হয়ে তাকায়। দৌড়ে আনন্দিতার কাছে আসতেই আনন্দিতার ত্রিচিতে পোস্টিং হওয়া লিস্টে আনন্দ ওজেতির প্রোফাইল সার্চ করতেই দেখা যায় এই খুনি আর কেউ নয় বরং সান্ধিয়ার শ্বশুর অর্থাৎ অমরের বাবা আনন্দের। তার মানে এই আনন্দই ববি আর ববির বয়ফ্রেন্ড এবং আসমি আর তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছে। বাপ রে, এই লোকের কথা কেউ তো কল্পনাতেও ভাববে না। এমনই আজ সকালেই মায়ের লাশের পাশে বসে সবার চোখের আড়ালে সে শয়তানের মতো হাসছিল। নন্দিতা রাজীবকে বলে এখনই সান্ধিয়াকে কল দিয়ে সাবধান করে দাও। সান্ধিয়া নিজেই তখন খাবার দিতে আনন্দের বাসায় আসে। খাবার টেবিলে রেখে সান্ধিয়া ওয়াশরুমে যেতেই হঠাৎ তাকে আনন্দিতা কল দেয়। সান্ধিয়া ফিরে আসতেই আনন্দের মাসুম চেহারা বদলে শয়তানি রূপ ধারণ করে। সান্ধিয়া খাবার গরম করতে আনন্দ বলে এখন কিছুই খাবো না, আমাকে কফি বানিয়ে দাও। সান্ধিয়া কফি বানাতে যেতেই আনন্দ তার পেছন থেকে আসতে আসতে বলে তুমি যখন আমার সত্য জানো তারপরও এখানে এসেছো, তার মানে আমার ডিএনএ স্যাম্পল নিতে এসেছো, তাই তো? তোমার শাশুড়ি পদ্মাকে আমি ধাক্কা দিয়ে ফেলে খুন করেছি, অথচ এই বোকাগুলো ভাবছে সে পা পিছলে মারা গেছে। তবে আফসোস এখন তোমাকেও মরতে হবে। কিভাবে মরবে তুমিই বলো? পদ্মার মতো ধাক্কা দিব নাকি ববির মতো গলা কাটবো? বলেই গলা চেপে ধরতেই সান্ধিয়া গরম দুধের হাড়ি তুলে দেয় এক বাড়ি। আনন্দ প্রচন্ড রেগে মপার টেনে সান্ধিয়াকে ফেলে গলা চেপে ধরে। সান্ধিয়া তবুও হার না মারলে মপার ফেলে এবার নিজেই গলা চেপে ধরে। সান্ধিয়ার দম প্রায় বন্ধ হওয়ার উপক্রম। তার চোখের সামনে ভাসতে থাকে এই ভয়ানক সিরিয়াল কিলারের সব নিরীহ ভিকটিমদের মুখগুলো। সাথে সাথেই সে হাতটাতে একটা কাটা চামচ পেয়ে যায়। কাটা চামচ দিয়ে আনন্দের হাতে মুখে বুকে এলোপাথারি ভাবে মারতে থাকে। এত আঘাত সইতে না পেরে আনন্দ পড়ে যায়। তখনই রাজীব, আনন্দিতা আর অমর এসে এই অবস্থা দেখে হতবম্ব হয়ে যায়। আনন্দকে থানায় নিয়ে আসা হয়। নন্দিতা আনন্দকে বলে তোমার বিরুদ্ধে আমরা সকল প্রমাণ পেয়েছি, তাহলে তুমি এখন মুখ খুলছো না
না কেন? আনন্দ এমন ভাবে চুপ করে বসে থাকে যেন সে বোবা। আনন্দিতা বিরক্ত হয়ে পাশের রুমে থাকা সান্ধিয়াকে বলে ওর বিরুদ্ধে সব প্রমাণ আছে। ট্রান্সফার হওয়ার সময় সে যে যে এলাকায় গেছে সেখানেই সে এই সিরিয়াল কিলিং গুলো চালিয়েছে। এমনকি আসমি আর ত্রিচিতে হওয়া খুনির ডিএনএ স্যাম্পল আনন্দের সাথে ম্যাচ হয়ে গেছে। সব জানা সত্ত্বেও তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। সান্ধিয়া বলে তাহলে আমি একবার চেষ্টা করে দেখি, কারণ আমাকে জানতেই হবে যে ববির কি দোষ ছিল, ববিকে সে কেন মারলো। আনন্দিতা আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। সান্ধিয়া এসেই জিজ্ঞেস করে আপনি এতগুলো মানুষের জীবনকে জাহান্নাম বানিয়ে এখন চুপ করে আছেন কেন? সবার মতে আপনার প্রথম ভিকটিমের নাম লাসি, কিন্তু আমার ধারণা বলেই একটা সাদা কালো ছবি বের করে আনন্দের সামনে রাখতেই আনন্দ চোখে মুখে খুশির ঝলকানি দেখা যায়। হাসতে হাসতে বলে এটা তো আমার আন্টি, এই আন্টি তো আমাকে আশ্রয় দিয়েছে, খাইয়েছে, পড়িয়েছে। আমার চাচি ছিল অনেক সুন্দরী, চোখ ছিল পদ্মের কোমল পাপড়ির মতো। সে যখন নাচতো তার নুপুরের সুর শুনে আমি মুগ্ধ হয়ে দেখতাম। বাবা আর মাকে হারিয়ে আনন্দ তার আন্টিকে বানিয়ে নিয়েছিল তার পুরো দুনিয়া। সব বেশ ভালোই চলছিল, কিন্তু একদিন হঠাৎ ওই আন্টি একটা বড় লাড্ডু তাকে খেতে দেয়, আর এরপর থেকে সব বদলে যায়। আনন্দ বলে কারোর অনুমতি ছাড়া তাকে যদি বাজেভাবে স্পর্শ করা হয় তখন কি সে সেটা মানতে পারে? আমিও পেয়েছিলাম না। যখনই আঙ্কেল বাসায় থাকতো না, আন্টি আমাকে বাজেভাবে স্পর্শ করত। তার এই ব্যবহার আমি মানতে পারছিলাম না। দিন দিন তার প্রতি আমার রাগ বাড়তেই থাকে। তবুও নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম যে আন্টি অনেক ভালো। ভেবেছিলাম নিজেকে এই মিথ্যা বললে একদিন আন্টি শুধরে যাবে, কিন্তু আমি জানতাম না এমন জঘন্য মহিলারা কোনো দিনও বদলায় না। আন্টি যখন পিছন থেকে তার নুপুর বাজিয়ে আসতো, ওই নুপুরের শব্দ আমার মনে কাটার মতো বিত্ত। তার প্রতি রাগ জমতে জমতে আমি আর তাকে সহ্য করতে পারছিলাম না। একদিন হঠাৎ এসে সে আমাকে বাজেভাবে স্পর্শ করতেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই। তখনই চাচা এসে এসব দেখলে নিজেকে ভিকটিম সাজাতে আন্টি আমার নামে মিথ্যা কথা বানিয়ে বলে। চাচা রেগে আমাকে পাগলের মতো মারতে থাকে। আর সহ্য করতে না পেরে আনন্দ উঠে চাচাকে মারতে মারতে বলে আপনি কি জানেন আপনার স্ত্রী আমার সাথে কি করেছে? বলতে বলতেই রাগের মাথায় কাস্তে দিয়ে পোজ দিতেই চাচা সেখানেই মারা যায়। ভয়ানক এই দৃশ্য দেখে চাচি পালাতে গেলে আনন্দ তার চুল ধরে টেনে বলে তুই এটাই চেয়েছিলি তাই তো? বলেই তার সাথে অন্যায় করে কাস্তে দিয়ে গলা কেটে সেখানেই মেরে ফেলে। চাচি তো মারা গেল, কিন্তু চাচি আনন্দের মনে যে রাগ জমিয়ে দিয়ে গিয়েছিল সেই রাগ কমানোর জন্য আনন্দ তার চাচির মতো মহিলাদেরকে খুঁজতে শুরু করে। তখনই একদিন তার নজর পড়ে স্টেজে নাচতে থাকা লাসি আর রানীর উপরে। তাদের মাজার বিছার ঝুনঝুনি তার মনের যন্ত্রণাকে আরো বাড়িয়ে দেয়। এভাবেই কোনো মহিলার হাতে বাচ্চা খেলার ঝুনঝুনি অথবা নুপুর টাইপের কিছু দেখলেই সেই মহিলাকে চাচি মনে করে সে তার উপর তার রাগ ঝাড়তো আর রাত হওয়ার অপেক্ষা করত। রাত হতেই অন্ধকারে মিশে থাকতো আর ভিকটিমদের একা পেলেই সেখানেই মেরে ফেলতো। এভাবেই চাচির রাগ সে তার ভিকটিমদের উপরে ঝাড়তো। এভাবে বছরের পর বছর শিকার করতে করতে একসময় তার পোস্টিং হয় ত্রিচিতে। সেই সময় তার রাগ ছিল চরম সীমায়। বেশ কিছু খুন করার পর হঠাৎ এক রাতে সে প্রচন্ড রেগে এক মহিলার স্বামী আর মহিলা দুজনকে মেরে ফেলে। সেই সময় বেশ কিছু প্রমাণ থেকে যায়। আনন্দ বুঝে যায় এভাবে এগোতে থাকলে সে খুব দ্রুত ধরা পড়ে যাবে, তাই সেদিন থেকেই এই সব ছেড়ে দেয়। কিন্তু নিজেকে সামলানো এতটা সহজ ছিল না, তাই ত্রিচি থেকে ট্রান্সফার নিয়ে এই শহরে আসে আর বিয়ে করে সাধারণ পরিবারের আড়ালে সাধারণ মানুষ বেশে নিজেকে আড়াল করে নেয়। এভাবে কেটে যায় বেশ কয়েক বছর। তার বয়সও বাড়তে থাকে। তখনই একদিন সে সিটি স্ক্যান করে জানতে পারে তার ভুলে যাওয়ার রোগ হয়েছে। বর্তমানে সে ডিমেনশিয়ার থার্ড স্টেজে আছে। আনন্দ বলে সবকিছু ধীরে ধীরে ভুলে যাচ্ছিলাম, আমি সব ভুলতে রাজি, কিন্তু যেই চাচি আমাকে এমন নরপশু বানালো তাকে কিভাবে ভুলবো? আর তখনই একদিন ববির সাথে আমার দেখা হয়। সে আমাকে ঘুঙরু দেখিয়ে জানায় তোমাদের বিয়েতে ক্লাসিক্যাল ডান্স দিবে। সেই ঘুঙরুর শব্দতেই আমার আবারও মনে পড়ে যায় সেই চাচির কথা। তাই চাচির রাগ ববির উপরে ঝাড়ি। এরপর ক্যাফেতে আসে নজর পড়ে আসমির উপরে। আসমির ব্রেসলেটে থাকা ঝুনঝুনি তাকে আবারও তার চাচির কথা মনে করিয়ে দেয় আর সে আসমিকে মেরে ফেলে। সান্ধিয়া জিজ্ঞেস করে তাহলে পদ্মা আন্টিকে কেন মারলেন? আসলে সেদিন পদ্মা স্টোর রুমের আলমারিতে কিছু একটা খুঁজতে আসলে তার হাতে বেশ পুরনো একটা কাঠের বাক্স পড়ে। সেই বাক্সের মধ্যে মেয়েদের নানা ধরনের জুয়েলারি দেখে পদ্মার কেমন যেন সন্দেহ হয়। তখনই হঠাৎ আনন্দের কণ্ঠ শুনে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। কি করবে বুঝতে না পেরে বাক্স নিয়ে সোজা বেডরুমে চলে আসে। লাল পাজল পুতুলে নজর পড়তেই জলদি করে সর্বশেষ পুতুলে সান্ধিয়ার সেই সোনার ঝুমকা আর একটা পুরনো পায়েল রেখে তাড়াতাড়ি পুতুলটা জায়গার মতো রেখে দেয়। তখনই আনন্দ রুমে এসে পদ্মার কাছে সেই বাক্স দেখে ঠান্ডা মাথার খুনির মতো বলে আমার ব্যক্তিগত জিনিসে হাত দেওয়াটা উচিত হয়নি। যে সত্য আজ পর্যন্ত কেউ জানেনি সেটা তুমি
জেনে গেছো, আর আমার সত্য একবার যে জানে সে কখনোই বেঁচে থাকে না বলেই ঘাড় ধরে ছুঁড়ে নিচে ফেলে দেয়। সান্ধিয়া কান্না করতে করতে জিজ্ঞেস করে, এতগুলো খুন করার পরও আপনার মধ্যে কি বিন্দুমাত্র অপরাধ বোধ নেই? আনন্দ হাসতে হাসতে বলে, কিসের আবার অপরাধ বোধ? আমি তো সব ভুলে যাব। এসব ভয়ানক ঘটনার সাক্ষী হবে তুমি কোনোদিন এসব ভুলতে পারবে না আর মনে মনে কষ্ট পাবে। সান্ধিয়া রেগে চলে আসে আর আনন্দ ছোটবেলার মতোই নিজেকে বুঝ দেয় যে সে সব ভুলে যাবে। সান্ধিয়া বাসায় ফিরে খুনির জায়গায় আনন্দ ছবি বসিয়ে দেয়। সিরিয়াল কেসের এই পডকাস্ট শেষে সান্ধিয়া বলে, এই কেসে শুধু আমি জিতিনি, যেই সব মহিলা সাহস করে এগিয়ে এসে তাদের গল্প আমাকে বলেছে তাদের অবদান অনেক বেশি। আমাদের কখনোই পদ্মার অবদানের কথা ভোলা উচিত না। সে জানতো তাকে মেরে ফেলা হবে, তবুও সে প্রমাণ রেখে গেছে। তার জন্য আনন্দ আজ জেলে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি। দেখা যায় সেই ওয়াচম্যানকে ছেড়ে দেওয়া হয়েছে। সে এখন পরিবারের সাথে খুশিতেই আছে। এই ভয়ানক কেস সলভের পর সান্ধিয়া নিজেই তার নিজের ভয়ের সাথে লড়াইয়ের শক্তি পেয়ে গেছে। প্রথমে গিয়েই সে তার স্বামীকে বলে, আমার বিশ্বাস তুমি তোমার বাবার মতো না। এরপর একা একাই মুভি থিয়েটারে গিয়ে মুভি দেখতে বসে। এখন আর কোনো ভয় তাকে ট্রমা দিতে পারবে না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।